শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর সকালে আজকেও আমরা হাজির হয়ে গেছি অতিথি নিয়ে। আমরা অতিথির কাছে যাব, কিন্তু তার আগে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও আমরা বিশেষ একজন অতিথি নিয়ে আছি এবং আমরা অনেক কিছু জানতে যাচ্ছি, বিশেষ করে আইন বিষয়। চলো দর্শককে জানাই কে আছে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আইনজীবী এবং উদ্যোক্তা ব্যারিস্টার রহিমা হক। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল মাছরাঙা দর্শকদেরকেও শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে, কারণ আপনার থেকে অনেক কিছু আমরা জানতে যাচ্ছি। আমারও ভালো লাগছে আপনাদের সাথে থেকে। চমৎকার একটি সুন্দর সময় কাটবে। শুরুতেই একদম জানতে চাই যে চাঁদপুরে তো জন্ম হয়েছিল, একদম সেই উঠোনটা, সেই মাঠটা কেমন ছিল শৈশবগুলো? শৈশব বলতে হচ্ছে যে আমরা ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমরা যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি, সবসময় ঈদে আমরা বাড়িতে যেতাম। আচ্ছা। এবং পাশে আমাদের চাচাতো ভাই বোন ছিল, তো ছোটবেলা আসলে খুব মজার কেটেছে সত্যিকার অর্থে। হ্যাঁ, এবং বাড়ির সামনে উঠান ছিল ট্রু, তখন বৃষ্টি হলে সবাই বৃষ্টিতে ভিজতো। এখন তো ভয় লাগে, তখন তো আর এত ভয় লাগতো না। এখন নিজের বাচ্চাকে বকা দেই, কিন্তু তখন কিন্তু আমরা আসলে ভিজতাম। সেই সময় আপনার বাবা মা বকা দিত না যে এটা করো না, এটা করো? বাবা আসলে ওভাবে কিছু বলেননি, আমরা নিজেরাও মাঝে মাঝে ভিজতো। তাহলে বোঝা যাচ্ছে চমৎকার একটি শৈশব ছিল। মোটামুটি সত্যিকার অর্থে, যেহেতু আমরা মোটামুটি চাচাতো ভাই বোন মিলে বেশ কিছু সমবয়সী মানুষ। আর সবচেয়ে মজার যেটা ছিল যে আমার ঢাকাতে আমার বাসাতেও আমার হচ্ছে খালামণি এবং আমার বড় চাচাতো বোন যে তিনি থাকতেন, তো আমরা এক রুমে 4 জন থাকতাম। তো যার কারণে ওইটাও খুব মজার ছিল, বেশি আনন্দের ছিল সত্যি। খালাদের সঙ্গে একই বেডে রাত কাটানো, এটা খুবই মজার। ছোট বয়সে এখন বাচ্চারা মিস করে। জি, তার মানে বড় হয়েছেন ঢাকায়? বড় হয়েছি গ্রামে বেড়াতে যাওয়া হতো। হ্যাঁ, প্রভাবটা তো ছিলই আসলে শৈশব জীবন থেকে শুরু করে বড় হওয়া অবধি। সেটা নানা বাড়ি হোক, দাদা বাড়ি হোক, যেটা হয় যে বছরে একবার বা দুবার যাওয়া হলেও সেই প্রভাবটা কিন্তু থাকে একটা শিশুর উপরে। একটু শুনতে চাই যে কি ধরনের প্রভাব পড়েছে আপনার জীবনে সেই শৈশব। প্রথম যেটা বলবো, আসলে এখন তো ধরেন আমাদের নিরাপত্তাহীনতার কারণে কিন্তু আমরা নিজেরাই বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে পাশের প্রতিবেশীর বাসায় দিতেও কিন্তু একটু ভয় লাগছে, কিন্তু তখন কিন্তু সিচুয়েশনটা এমন ছিল না। সো গ্রামে যেটা হতো, আমরা এক ঘর থেকে কিন্তু আরেক ঘরে মানে 2-3টা ঘর পরে চলে যেতাম। সো ওই যে একটা মুক্ত পরিবেশে বড় হওয়া, ওইটা কিন্তু আপনার মানসিকতাটাকে অনেক বড় করে সত্যিকার অর্থে। এবং যেহেতু আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশেন, হ্যাঁ, এটা কিন্তু আপনার ইন্টারাকশনে খুব ডেভেলপমেন্টে কাজ করে। তো এই জিনিসগুলো ছিল, এবং প্রকৃতির সাথে বড় হলে এটা আপনার মনের উপরে সত্যিকার অর্থেই ভিন্নভাবে প্রভাব ফেলে, এবং নিজের গ্রামের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। আমার মনে হয় অনেকে যেমন বলে যে কেন বাইরে থেকে চলে আসলে, তো ওই যে দেশের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, এটা খুব শক্ত বন্ডে। এটা আসলে মানে বোঝাটা বা মেনে নেওয়াটা অনেকের লাইফে অনেক কঠিন, যে আচ্ছা ও বাইরে এত ভালোভাবে সেটেল হওয়ার পরে বাংলাদেশে ব্যাক করলো, কিন্তু এই যে আপনি একটা কথা বললেন যে গ্রামটাকে যে ভালোবাসা না, সেই প্রভাবটা থেকে বা সেখানে যাতায়াত থেকেই কিন্তু এটা আস্তে আস্তে বাচ্চাদের মনে তৈরি হয়, এবং সেটা একটা পরিণত বয়স অবধিও থেকে যায়। আমরা গল্প করি ছোট্ট করে, আগে আপনার সম্পর্কে জানাই, তারপর আবারও ফিরি। ব্যারিস্টার রহিমা হক সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও আইন সেবা নামক প্রযুক্তি নির্ভর লিগ্যাল টেক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও সিইও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে অনার্স করার পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি, লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি এবং ইউনিভার্সিটি অফ গ্লচেস্টারশায়ার থেকে এলএলএম সম্পন্ন করেন। উচ্চশিক্ষার শেষে দেশে ফিরে এসে 2015 সাল থেকে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন এবং ব্যাক ইন্টারন্যাশনালে শিক্ষকতা করেন। 2020 সালে ফেসবুক পেজের মাধ্যমে আইন সেবার যাত্রা শুরু করেন, যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে আইনি সচেতনতা প্রদান করা। প্রথম দিকে বিনামূল্যে কোর্স পরিচালনা করলেও পরবর্তীতে তিনি ওয়েবসাইট চালু করে পেইড কোর্স ও কর্পোরেট আইনি সেবা শুরু করেন। তার প্ল্যাটফর্মে বর্তমানে 15টি কোর্স চালু রয়েছে, যার মধ্যে 7টি ফ্রি এবং 8টি পেইড। আইন সেবার মাধ্যমে প্রায় 5000 মানুষ বিনামূল্যে আইনি শিক্ষা পেয়েছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। আইন পেশা, আইন সেবা সবকিছু নিয়েই জানতে চাই, বিশেষ করে সাধারণ মানুষের আইন বিষয়ে সাধারণ জ্ঞানটা আসলে কতটা জরুরি, না? এটা মনে হয় আমাদের সবার জন্যই ভীষণ জরুরি। আজকে আমরা শুনবো, শৈশবে ছিলাম, ছোটবেলার গল্প শুনছিলাম, এবং বলছিলেন যে গ্রামের একটা প্রভাব আপনার মধ্যে ছিল। আঁকা কি করতেন ছোটবেলায়, আর কি কি করতেন? খেলাধুলা?
খেলাধুলা আসলে সেভাবে হয়নি। আচ্ছা। তবে যেহেতু অনেক ভাই বোন সবার মধ্যে ছিলাম, আমরা অনেক গল্প করতাম, ঘোরাঘুরি করতাম। ইটস ট্রু। ছবি কি নিয়ে গল্প হতো শৈশবে? শৈশবে তো অনেক ধরনের খেলাধুলা যেগুলো আছে সেগুলো নিয়ে হতো। সারাদিন কি করা হলো, এর পরের দিন কি করা হবে, কি কি দুষ্টুমি করা যায়, হ্যাঁ, বিশেষ করে আম্মা যদি বাইরে যায় তখন কি কি করা যায় সেগুলো হচ্ছে নিয়ে খুব আলোচনা হতো, এই ধরনের জিনিসপত্র। শৈশবে একটা বিষয় খুবই মানে আমাকে মনে করায় যে প্রথম রচনা হয়তো বা আমাদের গ্রাম, বা প্রথম ছবি আঁকাটা হচ্ছে গ্রামের দৃশ্য, এরকম বিষয়গুলো থাকে। আপনার জীবনে এরকম বিষয়গুলো আছে। আপনার কাছ থেকে শুনতে চাই যে শৈশব থেকে কৈশোরে যখন আপনি ঢাকায় চলে এলেন, আপনি ঢাকাতে খুব সম্ভবত ছিলেন হাতিরপুলে, সেখানে কৈশোরটা কেমন কাটলো? আচ্ছা, কৈশোরের হচ্ছে দুরকম স্মৃতি আছে, হ্যাঁ, কারণ তখন আই থিঙ্ক 90-এর দিকেই তো মনে হয় এরশাদের যখন পতনটা হলো, তো আমরা যেহেতু হাতিরপুলের একদম বাজারের ঠিক কাছাকাছি আমাদের বাসাটা ছিল, তো সেই সময় কিন্তু আমরা অনেক কিছু খুব দেখতাম, যে বিডিআর চলছে। ইভেন আমার আব্বা যেহেতু বারান্দায় বসে কাজ করতেন, একদিন হঠাৎ করে আব্বাকে ডেকে নিয়েছে। তো ওই সময় কিন্তু আমরা খুব ভয় পেয়ে গেছি, যদিও সাধারণ প্রশ্নের জন্য জিজ্ঞেস করেছে। সো এই ধরনের কিছু পরিবেশ আমরা দেখেছি, এটা একটা। আর আরেকটা ছিল যে ঢাকা কিন্তু তখন ঘুরে বেড়ানোর অনেক জায়গা ছিল, এখনকার মতো ছিল না। আমার বাসার পাশে হচ্ছে শিশু পার্ক আছে। এছাড়াও আমরা কিন্তু অনেকগুলো জায়গায় রিক্সায় যেহেতু ঘোরা যেত, সো বেশ ঘোরাঘুরি করে কিন্তু বড় হওয়া। এখন যেমন কিছুটা দমবন্ধ মনে হয়, তখন কিন্তু এরকম ছিল। ঢাকা এখন ঢাকা পড়ে গেছে, কিন্তু একটা সময় ফাঁকা ছিল, একটা সময় ফাঁকা ছিল, এবং আপনি বেশ ভালোভাবে ঘুরে বেড়াতে পারতেন, একটা রিক্সা নিয়ে অনেক দূর চলে যেতে পারতেন। এখন তো সেটা পারছেন না। এবং ওই সময়টাই কিন্তু এখন যেরকম টেকনিক্যাল সুবিধাগুলো পাচ্ছেন, টেক ব্যবহার করতে পারছেন, ওই সময় এই সুবিধাগুলো ছিল না। তো দুই সময়ের পার্থক্য যদি আপনার কাছ থেকে একটু শুনি। আচ্ছা, সেটা কি আসলে বড় হওয়ার দিক থেকে না পেশার দিক থেকে? দুদিক থেকেই। আচ্ছা, টেকনোলজিকে আমরা যদি চিন্তা করি বড় হওয়ার দিক থেকে, হ্যাঁ, এটার সুবিধা অসুবিধা দুটোই আছে। অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক নির্ভর হয়ে যাওয়াতে আমাদের যে প্রাকৃতিকভাবে মানসিকতার বড় হওয়ার বিষয় সেটা কিন্তু থাকছে কম। যেমন আমি যেটা বলেছি, আমি গ্রামে বড় হয়েছি, খোলা মাঠ দেখেছি, আকাশ দেখেছি, সবকিছু দেখেছি, কিন্তু আমার বাচ্চা কিন্তু সেভাবে দেখছে না, ও ছাদেও দেখা যাচ্ছে ঠিক মতো উঠছে না। তো এই যে প্রকৃতি আপনাকে উদার হতে শেখায়, এই শিক্ষাটা কিন্তু আপনি পাচ্ছেন কম। আবার অন্যদিকে টেকনোলজির সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি একটা জায়গা থেকে সারা বিশ্বকে দেখতে পাচ্ছেন। যেমন আমার মেয়ে একটা কোর্স করে, সেখানে বিভিন্ন দেশের বাচ্চারা আছে, তো ওই সময় কিন্তু আবার আমাদের এইটা ছিল না। হ্যাঁ, সো দুটো জিনিসেরই সুবিধা অসুবিধা দুটোই আছে। খুব চমৎকার করে গুছিয়ে বললেন। ছোটবেলায় ছবি আঁকার দিকে সাকি যেমনটা বলছিল আগ্রহ ছিল, কিভাবে আগ্রহটা তৈরি হলো? কিভাবে আগ্রহ তৈরি হলো বলতে, এমনি ছবি আঁকতে ভালো লাগতো, বাসায় বসে বসে ছবি আঁকতাম। তো পরে আম্মা একসময় বললো যে তোমার যদি রেজাল্ট ভালো হয় তাহলে তোমাকে হচ্ছে ভর্তি করিয়ে দেবো শেখানোর জন্য। তো ওইটা খুব এক্সাইটেড ছিলাম। পরে আসলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যেয়ে আমি আসলে ভর্তি হলাম। সো ওখানে 3 বছর অনার্স করলাম, শেষটা করতে পারিনি যেহেতু বাইরে চলে গিয়েছিলাম। বাট ওই সময় আমরা এক্সিবিশন করেছি, জাদুঘরে আমরা প্রায় 2টো এক্সিবিশন করেছিলাম। তো ওই সময়টাও খুব মজার ছিল। আচ্ছা, বিষয়বস্তু কি ছিল? কোন ধরনের ছবি আঁকতে বেশি ভালো লাগতো? আমরা রিয়েলিস্টিক ছবি বেশি আঁকতাম। যেমন একবার মনে আছে ধানমন্ডি লেকে আমাদেরকে নিয়ে গিয়েছিল, সো ওখানের আশপাশ যে পরিবেশ ছিল সেগুলো আমরা ছবি আঁকতাম। এছাড়া হচ্ছে আমরা টিমে করে সোনারগাঁ গিয়েছিলাম, সো সেখানকার যে আশেপাশে যে পরিবেশগুলো সেগুলো ন্যাচারাল সেক্টর দিক থেকে আমার ছবিগুলো বেশি আঁকা হতো। আর একটু পিছনে যদি যাই, স্কুল জীবন আচ্ছা কেমন ছিল? স্কুল জীবন মজার ছিল, 2-3টা স্কুল পরিবর্তন হয়েছে। আচ্ছা, এবং বাংলাদেশের বেশ স্বনামধন্য স্কুলগুলোতে আপনি পড়েছেন। এবং আমার আম্মা আসলে খুব সচেতন ছিলেন এই বিষয়ে। আমি বরাবরই কিন্তু খুব বেশি সচেতন মানুষ তা কিন্তু না। হ্যাঁ, মানে পড়াশোনার বিষয়ে সব বিষয়ই কিন্তু দেখবেন আমি একসাথে 2টো অনার্স করেছি, ইটস নট যে একটাতে খুব ফোকাস থাকতে হবে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন। আচ্ছা, আপনার অবস্থান? আমি দ্বিতীয়। আচ্ছা, মা খুব সচেতন ছিলেন? মা খুব সচেতন ছিলেন, তো যেটা হতো উনি কোন স্কুল কি হচ্ছে এটা মানে খুব দেখতেন। তো আমি যখন হচ্ছে ক্লাস 4-এ পড়ি, তখনই কিন্তু হলিক্রসে কিন্তু আগে ডে শিফট ছিল। হ্যাঁ, সো সেই সময়টা দিয়ে করলো যে ডে শিফট আসলে খোলা হচ্ছে। তো অবভিয়াসলি তেজগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ে আমি পড়তাম, ওটার পাশে কিন্তু হলিক্রস ছিল। সো সবাই জানতো যে হলিক্রস খুব ভালো স্কুল। তা আমার খুব মনে হয়েছে যে না, আমার মেয়েটাকে ওই স্কুলে দিব। হ্যাঁ, কিন্তু আমি তো আসলে খুব বেশি সিরিয়াস ছিলাম না। তো আব্বা বলতো বৃথাই কষ্ট করো, কারণ ওখানে অনেক কোচিংয়ে নিয়ে যেতে হতো, স্কুলের পড়ার পাশাপাশি যেহেতু কোচিংয়ে যেতে হতো। তো তারপর আম্মা খুব একটা পাত্তা দিত না, আব্বা যে বলতো যে বৃথাই কষ্ট করো, আম্মা ঠিকই নিয়ে যেতেন। তো পরে যখন টিকে গেলাম, মানে এটা একটু মিরাকেলের মতো ছিল। আচ্ছা,
হ্যাঁ, কারণ আমি তো লাইফে খুব বেশি সিরিয়াস না, তো ওইটা খুব ভালো ছিল। সন্তানদের জন্য আসলে সব বাবা মার পরিশ্রমগুলো এরকমই থাকে, মানে যেটা আপনিও বলছিলেন এবং আপনার বাবাও বলছিলেন যে বৃথা চেষ্টা, কিন্তু আসলে দেখেন মায়ের জায়গায় মা ঠিকই সাকসেস হয়েছেন। মানে আব্বা জানে যে আমি তো খুব বেশি সিরিয়াস না। জি, তো পড়াশোনার পাশাপাশি মোটামুটি আঁকাআঁকিটা করা হতো। আচ্ছা, তখন কি মোটামুটি একটা ভালো স্কুলে যেহেতু পড়ছেন, এইমটা কি সেট হলো, বা মায়ের কোনো চাওয়া পাওয়া ছিল যে কোন বিষয়ে পড়াশোনা করবেন বা কোথায় নিজেকে আসলে দেখতে চান? না, আমার পরিবারে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে খুব বেশি চাপিয়ে দেওয়া হয় না। ওনাদের কথা হচ্ছে তুমি ভালো রেজাল্ট করে এরপরে হচ্ছে যা খুশি হও। সো ওরকমই ছিল, খুব বেশি স্পেসিফাই করে কখনো বলেননি যে এটাই হতে হবে। এটা একটা সুবিধা আছে। আচ্ছা আচ্ছা। নিজের কোনো চাওয়া পাওয়া? নিজেরও কোনো চাওয়া পাওয়া সেভাবে ছিল না, কিন্তু আমার বিভিন্ন জিনিস জানতে ভালো লাগে। ইটস ট্রু, জানার আগ্রহটা আমার বরাবর ছিল। বই পড়ার অভ্যেস ছিল? হ্যাঁ। কি ধরনের বই পড়া হতো? তখন আসলে হুমায়ুন আহমেদের বই বেশি পড়া হতো, তারপরে হচ্ছে ভ্রমণ কাহিনীগুলো বেশি পড়া হতো। আপনি পড়লেন ভিকারুন্নেসাতে। আচ্ছা, তখন আপনি কোন বিভাগে ছিলেন? মানবিক নাকি? মানবিক। আচ্ছা, মানবিকটা কেন, মানে অন এন এভারেজ থাকার কারণে নাকি? না, আমার তো যেহেতু এসএসসি-তেই মানবিক ছিল, আচ্ছা, সো সেই হিসেবে আমার কাছে আসলে অন্য অপশন ছিল না। এখন এসএসসির মানবিকের গল্পটা যদি একটু বলি। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমি জীবনে কখনোই খুব বেশি সিরিয়াস ছিলাম না। সো রেজাল্টটা যেটা মোটামুটি হলো, কিন্তু তখন আমার বাবার কাছে হঠাৎ করে মনে হলো যে রেজাল্টটা আছে, যদি আমি স্কুলটা পরিবর্তন করে দিই তাহলে সায়েন্স সাবজেক্টটা পাওয়া যাবে। হ্যাঁ, বিকজ খুব ভালো একটা স্কুলে মোটামুটি রেজাল্ট, অন্য যদি আপনি স্কুল চেঞ্জ করেন। তা আমার মনে হলো কি দরকার স্কুলটা চেঞ্জ করার, সায়েন্স আর্টস একটা পড়লে তো হলো। আমি বললাম না, কোনো দরকার নাই, আমি যেখানে আছি সেখানেই ভালো আছি, এই বিভাগেও যদি আমি ভালো করতে পারি তাহলেই তো হলো। সো ওভাবেই মানবিকটার পরিবর্তন হয়নি। এবং এটা আসলে অনেকেরই না একটা মিসকনসেপশন। একটা মজার গল্প যেমন বলি, আমার মেয়েকে ধরেন হচ্ছে, ও যেহেতু 8-এ পড়ে, ওকে কোচিংয়ে দিয়েছি। হ্যাঁ, তো ওর হচ্ছে ক্লাসে গেলাম, সায়েন্সের যে টিচার আছেন, তো আমাদের যেটা হয় স্কুলে কিন্তু একটা প্রেশার থাকে যে তুমি খুব ভালো রেজাল্ট করতে হবে, তাহলে তুমি হচ্ছে বিজ্ঞান বিভাগে যাবে। তো উনি আমার মেয়েকে খুব লেকচার দিচ্ছেন, বলছেন, তারপরে আমাকে বলছেন যে আপা তাই না, মেয়েকে তো সায়েন্সে পড়াবেন। আমি হেসে দিয়ে বললাম যে না, আমার তো আসলে এই ধরনের কিছু নাই। হ্যাঁ, আমার মেয়ে আর্টসে সায়েন্সে যেটাতেই পড়ুক, আমার কথা হচ্ছে ভালো রেজাল্ট করুক। এটার আরেকটা কারণ হচ্ছে, আমার সময় আমি দেখেছি অনেকেই সায়েন্সে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা লাইফের শেষ পর্যায়ে এসে যে খুব ভালো কিছু করেছে তা কিন্তু না। হ্যাঁ, সো আপনি কিন্তু যাই পড়েন না কেন, সেটাতে যদি আপনি মন দিয়ে কাজ করেন, যে কোনো জায়গায় শাইন করার সুযোগ আছে। সো আমার মনে হয় যে অভিভাবকদের এই মিসকনসেপশন থেকে বের হয়ে আসা উচিত, যেটা হয় যে বাচ্চা সায়েন্স পেলেও না, বাচ্চার উপর একটা অনেক বড় প্রেশার চলে যায়। তো এইটা থেকে আসলে বের হয়ে আসা উচিত। পরিবর্তন এখন এসেছে, তাই না? অনেকটাই এসেছে, তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে, সেটা তো আসলে থাকবে। এবং বিশেষ করে আমি বলবো যে শিক্ষকদের এই মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত, কারণ তখন কিন্তু ওরা অনেক বেশি প্রেশার করে যে তুমি যদি সায়েন্স এবং ম্যাথে ভালো না পাও তাহলে কিন্তু তুমি সায়েন্স পড়তে পারবে না। বাট তাকে বলা উচিত যে তুমি তোমার বেস্ট ট্রাই দাও, দিয়ে তুমি যেটা পাও। খুবই হেলদি একটা চিন্তা, সত্যি চমৎকার। ভিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজে পড়ার সময় নিশ্চয়ই অনেক স্মৃতি, অনেক বন্ধু, অনেক কিছুই আছে, একটু গল্প শুনি। আচ্ছা, এটারও একটা মজার গল্প আছে। যেহেতু আপনারা জানেন যে আমি হলিক্রস স্কুলে পড়েছি, হ্যাঁ, তো যখন বাবাকে বললাম যে ভিকারুন্নেসায় পড়বো, মানে খুব অবভিয়াস, আপনি হলিক্রস স্কুলে পড়েছেন, আপনি হলিক্রস কলেজে পড়বেন। আমি বললো কেন স্কুল চেঞ্জ করবো? মানে আমরা খুব কনভারসেশন করি কিন্তু বিভিন্ন বিষয়ে, এবং আমার বাবা বেশিরভাগ সময় খাবার টেবিলে আমাদেরকে নিয়েই বসতেন এবং বিভিন্ন গল্প করতেন। তো আমার বলছে কেন স্কুল, মানে এখন কলেজটা চেঞ্জ করবো, এটার আবার কারণ কি? তো আমি না একটু স্বাধীন চেতনা, হ্যাঁ, তো আমরা যেটা দেখেছি, যেহেতু বলেছি যে আমার বোন এবং আমার খালা আমার সাথে বড় হয়েছে, যে ইন্টারমিডিয়েট মানে তো খুব মজার একটা জিনিস। হ্যাঁ, এত রেস্ট্রিকশন নাই, কিন্তু আমি তো শুনেছি হলিক্রস কলেজে অনেক রেস্ট্রিকশন, অনেক হোমওয়ার্ক, ভিকারুন্নেসা একটু কম আছে। আসলে কি তাই হলো? আমাদের কি দেখলেন? হ্যাঁ, গিয়ে যেটা দেখলাম, ইটস ট্রু, রুলস রেগুলেশন আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে কম্পারেটিভলি কিছুটা ফ্রিডমও আছে। আচ্ছা, দারুণ। তার মানে তো একটা নতুন ভালো লাগা তৈরি হলো অবভিয়াসলি। আচ্ছা, তো এসএসসি ইন্টারমিডিয়েটের পর এর পরে যেটা হলো, সবাই বিভিন্ন ধরনের ভর্তি কোচিং করছে, এটা একটা মজার জিনিস যে সবাই বিভিন্ন জায়গা থেকে ফর্ম তুলছে। তা আমি বলেছি যদি পড়ি পাবলিক এর মধ্যে তাহলে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পড়বো, আমি আর কোথাও থেকে ফর্ম তুলিনি কিন্তু। হ্যাঁ, তো তারপরে হচ্ছে কোচিং টোচিং করলাম, বাট কোচিংয়েও যে আমি খুব বেশি সিরিয়াস ছিলাম তা না। হ্যাঁ, পড়লাম, তারপরে হচ্ছে যে
আমি হচ্ছে সমাজবিজ্ঞানে আমার সুযোগটা হলো। তো বাবা এমনি মাঝে মাঝে বলতো যে মেয়েদের হচ্ছে জাজ হলে বা আইনজীবী হলে ভালো লাগে, আচ্ছা। এটা বলতেন উনি। তখন আমার মনে হলো যে আচ্ছা পাশাপাশি যদি লও পড়া যায়। তবে আমাদের দেশে একটা সিস্টেম হচ্ছে, আমাদের দেশে আপনি একই সাথে দুটো অনার্স কিন্তু করতে পারেন না, কিন্তু আপনি যদি বাইরের দেশের কোনো একটা ডিগ্রি নিতে চান সেক্ষেত্রে সম্ভব। একটি দেশের, একটি হচ্ছে আপনার আন্তর্জাতিক। তো তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে আমাদের যে ইউনিভার্সিটি অফ লন্ডনের যে এক্সটার্নাল ডিগ্রি আছে সেটা নিব। তো তখন সেই হিসেবে চিন্তা করে আসলে আবার হচ্ছে, তখন আমাদের নিউক্যাসল ছিল হচ্ছে ধানমন্ডি 9 এতে, হ্যাঁ, সো তখন ওখানে ভর্তি হলাম। সো পাশাপাশি সমাজ বিজ্ঞানে আপনি ভর্তি হওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে সেকেন্ড ইয়ারে যে আসলে আমি এলএলবি অনার্সে ভর্তি হলাম ইউনিভার্সিটি অফ লন্ডনে। আচ্ছা, তখন কি এরকম কিছু ভাবা হলো যে সমাজ বিজ্ঞানটা আসলে খুব একটা কি বলবো ফলপ্রসূ কোনো বিষয় না আমার জন্য, এরকম কোনো চিন্তা ভাবনা? মানে আমি কেন বলতে চাচ্ছি, অনার্স বা মাস্টার্স আমরা যত কিছুই বলি, ফার্স্ট ইয়ারটা একটু ফ্রি মানে কোনো রকম থাকে, সেকেন্ড ইয়ার থেকে কিন্তু একটা প্রেশার থাকে। সো মানে দুটো প্রেশার, আপনি বলছিলেন যে আমি কখনোই অতটা সিরিয়াস ছিলাম না, একদিকে অনার্স, একদিকে আপনি এলএলবিতে ভর্তি হচ্ছেন, পড়াশোনার চাপটা তো অনেক বেশি, এবং দুটো একেবারে দুই মেরুর পড়াশোনা। হ্যাঁ, কিভাবে আপনি ব্যালেন্স করলেন বা কোন চিন্তা ভাবনা থেকে আপনার সেই মানে কনফিডেন্সটা গ্রো করলো যে না আমি পারবো? একটু শুনতে চাই এই গল্পগুলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখনই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যান, এইটা আপনাকে একটা অন্য লেভেলের কনফিডেন্স কিন্তু দিয়ে দেয় যে আপনি সিরিয়াস হন না হন, কম্পারেটিভলি আপনার মেধা আছে। হ্যাঁ, সো ওইটা একটা প্রথম জানা যে না, তার মানে কিছু করা যাবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমার সবসময় বিভিন্ন জিনিস জানতে ভালো লাগতো। এটা কিন্তু সত্যি কথা, যে তুমি বলেছি আমি একটু স্বাধীন চেতা মানুষ, ধরেন নিজের ডিসিশন নিজে নিচ্ছি, কোথায় পড়বো কি করব। হ্যাঁ, তো ইটস ট্রু, চাপটা অনেক বেশি ছিল, কারণ হচ্ছে যে বছর শেষে দুটো মানে ফাইনাল দিতে হতো। হ্যাঁ, তবে যেহেতু আমি খুব বেশি চঞ্চল ছিলাম না, একটু কষ্ট হতো, কিন্তু পড়াটা কন্টিনিউ করে গেছি। আর ঢাকা ইউনিভার্সিটিতে ছাড়তে ইচ্ছা করেনি। ইটস নট যে সমাজ বিজ্ঞান সত্যিকার অর্থে যেটা, হ্যাঁ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না, এটা তো হতেই পারে না। তো প্রথম দিকে অনেক বেশি কষ্ট হয়েছে, এটা সত্যি কথা। হ্যাঁ, যেহেতু আমরা হচ্ছে ইংলিশ ভার্সন থেকে বা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসিনি, কিন্তু যেটা হয় আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি কিছুটা হলেও যতই ভালো হয় ইংরেজি ভিত্তিক কিন্তু কাজ করে। তো তখন দেখা গেল যে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পুরোই ইংলিশে পড়ছি। আচ্ছা, হ্যাঁ, আবার সমাজবিজ্ঞানে আপনি পুরোই বাংলা পড়ছেন, বইগুলো মিক্স আছে, কিছু বাংলা কিছু ইংলিশ, বাট পরীক্ষাগুলো কিন্তু বাংলায় দেওয়া হতো। তো একই বছরে মোটামুটি কখনো 8টা সাবজেক্ট, কোনো 9টা সাবজেক্ট, তো একটু পড়ার চাপ বেশি ছিল। তো বাবা বললো ঠিক আছে একটা ছেড়ে দাও, অসুবিধা তো নাই, এত চাপ। মানে বাবাটা মিক্সড, কখনো দেখা যাচ্ছে আপনাকে বলছে যে খুব ভালো কিছু হতে হবে, কখনো যদি দেখছে যে আপনার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে, তখন ওনার কথা হচ্ছে বাবা দরকার নেই। যেমন স্কুলে থাকতে যদি অনেক বেশি গরম পড়তো, আমার বাবা বলতো স্কুলে যাওয়ার দরকার নেই। মানে সন্তানের ভালোটাই সব সময় তারা চায়। হ্যাঁ, মানে উনি আপনাকে খুব এনকারেজ করার চেষ্টা করবে ভালো কিছু করার, কিন্তু যদি দেখে এটা আপনার উপর অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে, তখন আবার উনি হচ্ছে ইউ টার্নে নিয়ে বলবে যে কিছুই নাই, অসুবিধা নাই, লাইফে আবার অনেক কিছু করা যায়। যখন এসে বাবা বললেন যে দরকার নেই, দুটো যেহেতু চাপ হয়ে যাচ্ছে, ততদিনে কি ইংলিশ ভীতিটা একটু কাটিয়ে উঠেছেন বা পড়াশোনার সাথে পড়াশোনার সাথে আরেকটু কোপ আপ করতে পেরেছিলেন? কিছুটা তো ডেফিনেটলি কাটিয়ে উঠেছে, এবং আমার কাছে মনে হলো যে আসলে আমি যে কাজটা করছি বাংলাদেশে 1000 জনের মধ্যে একজন এই কাজ করে না, খুবই কম, কিন্তু রেয়ার যে আপনার অনেকে একটা অনার্স শেষ করে, আমাদের সাথে যেটা আমরা দেখতাম যে একটা অনার্স শেষ করে তারা হচ্ছে, আমাদের যেহেতু দুটো সিস্টেম ছিল, স্কিম এ স্কিম বি, ওনার স্কিম বিতে কিন্তু আসলে এলএলবি অনার্সটা করতেন। তো আমার কাছে আবার মানুষজন এসে আব্বাকে যখন বলতো না যে সর্বনাশ একসাথে দুটো পড়ছে, আপনি তো আসলে বাবা হিসেবে সারত, ধরেন এ ধরনের অনেক কিছু কিন্তু তারা বলতো। হ্যাঁ, তো এইটা আবার আমার খুব মজা লাগতো। তখন মনে হতো আচ্ছা থাকি, একটু কষ্ট করে পড়েই না হয় 4টা বছর। এই সুন্দর রসায়নটা কিন্তু জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সন্তান এবং বাবার রসায়ন যেটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের ক্ষেত্রে খুবই চমৎকারভাবে আমরা লক্ষ্য করছি। ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়ার অভিজ্ঞতা একটু শুনি। ওখানে কথা যদি বলি যে প্রথম দিকে যেটা হলো যে আমাদের দেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম বা আমাদের রাস্তা আর ওখানকার রাস্তা কিন্তু এক না। আমাদের এখানে আমরা অলিতে গলিতে তাকালেই বুঝি কোন রাস্তায় আছি, ওখানে কিন্তু সেভাবে বোঝা যায় না, অনেক ক্ষেত্রে আপনি সাইনবোর্ডে দেখবেন না। তো রাস্তা চিনতে খুব কষ্ট হতো। তো অনেকগুলো মজার অভিজ্ঞতা আছে, যেমন প্রথমটা যদি বলি, একদম প্রথম দিকে যেহেতু আমার ভাসুর এবং ওনার ফ্যামিলি ওখানে ছিলেন, আমরা ওনাদের সাথেই ছিলাম। তো প্রথমে আমি এবং আমার বান্ধবী, আমরা দুজন গিয়েছি, আমার হাজব্যান্ড পরে গিয়েছেন।
তো প্রথমবার ভাবি আমাদেরকে নিয়ে গেছে, কিন্তু উনি তো সারাক্ষণ আমাদের নিয়ে যাবেন, এত বড় বড় মেয়ে আমরা। হ্যাঁ, সো প্রথম যখন দুজন একসাথে একা বের হলাম, বুঝতে পারছিলাম না, মানে আপনার রাস্তার মধ্যে দু জায়গাতে, ধরেন হাতিরপুল দু জায়গায় লেখা আছে, হ্যাঁ, কিন্তু হাতিরপুল থেকে যে ডেস্টিনেশন একটা একদিকে আরেকটা একদিকে, এটা জীবনও বুঝতে পারিনি, ভুল বাসে উঠে গেছি। আচ্ছা। হ্যাঁ, পরে একটা স্টপ যাওয়ার পরে মিথুন আর আমি বলছি, আল্লাহ আমরা তো ভুল রাস্তায় উঠে গেছি, এখন কি হবে? তাড়াতাড়ি ওখান থেকে নেমে তারপরে আবার আমরা হচ্ছে বাস চেঞ্জ করেছি। এইটা গেল একটা। তারপরে হচ্ছে যে ওখানকার যে আপনার ট্রেন আন্ডারগ্রাউন্ডে যেটা, হ্যাঁ, সেখানেও কি করেছি, একবার প্রথমে আমি উঠে গেছি, উঠতে পারিনি, তখন এক ধরনের অস্থিরতা কাজ করছে, আমরা যেমন সিনেমাতে যেরকম দেখি কিছুটা, কারণ কেউ তো কিচ্ছু চিনি না, দুজনই একই রকম, নতুন জায়গা, লোকেশন, সাধারণ মানে খুবই কষ্ট হয়েছে যে এখন কি করব, আমি কি পরের স্টপটাতে নেমে যাব, ও কি উঠবে, তো এই ধরনের একটা খুব অস্থিরতা কাজ করেছে। তো এইটা খুব কষ্ট হয়েছে রাস্তাগুলো প্রথম দিকে চিনতে। দ্বিতীয় কথা হচ্ছে সত্যিকার অর্থে যেটা বলছিলাম, যে আমাদের দেশে আমাদের ইংলিশ অ্যাকসেন্ট কিন্তু এক ধরনের, কিন্তু আপনি যখন ওখানে যাবেন, ওখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ যেমন আছে, অ্যাকসেন্টও বিভিন্ন রকমের আছে, সো ওখানে কোপ আপ করতে প্রথম দিকে কিন্তু আমার একটু কষ্ট হয়েছে। বাট কিন্তু এই জায়গাতেই জিজ্ঞেস করব যে সিদ্ধান্তটা নিলেন কখন যে লন্ডনে গিয়ে পড়াশোনা করবেন? ও, এইটা তো হচ্ছে যে আপনি যখন এক্সটার্নাল ডিগ্রিটা নেন এলএলবি-তে, তখন একটা গোলই থাকে যে আপনি এটা শেষ করে তারপরে বার করতে যাবেন। আচ্ছা আচ্ছা। সো ওটা ওই প্রথম থেকে এটা সেট করা। ততদিনে গ্রাজুয়েশন শেষ হয়ে গেল? আমাদের যেটা সিস্টেম হয়, যেটা হচ্ছে যে আপনি যখন সেকেন্ড ইয়ারটা শেষ করেন, হ্যাঁ, তখনই কিন্তু আপনি বারেট লয়ের জন্য অ্যাপ্লাই করেন। আচ্ছা, তাহলে কি সমাজবিজ্ঞানের যে গ্রাজুয়েশনটা সেটা মাঝপথে থেমে গিয়েছিল? সেটাও কমপ্লিট করেছিলেন? বাহ, দারুণ। কারণ আমার দুটোই একসাথেই শেষ হয়ে যাচ্ছে। ওটা তো 4 বছর, কারণ ওটা প্রথম বছর আমি শেষ করেছি, শেষ করে সেকেন্ড ইয়ারে যেয়ে ভর্তি হয়েছি। হ্যাঁ, সো এখানে তো আমার 3 বছর বাকি ছিল, সো যার জন্য দুটো হচ্ছে আমার দুটোই 2006-ই আমার শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, ছাড়িনি। কারণ ঢাকা ইউনিভার্সিটি মনে হলে তো আর মনে হয় যে এটা কিভাবে। সেটাই। জি, তো সেখানে কতদিন থাকলেন, কতদিন লাগলো আপনার? ওখানে হচ্ছে যে আমার বারেট ল করতে, সেটা তো খুব বেশি সময় লাগেনি, সেটা প্রায় 1 বছরের মতো, কিন্তু তারপর যেহেতু আমি এলএলএম করলাম, সব মিলায় প্রায় 2.5 বছরের মতো ছিল। আচ্ছা, 2.5 বছর। তো তখন তো মোটামুটি এই মাইন্ডটা নিয়ে মাইন্ড সেট করেই গেলেন যে ওখানে পড়াটা শেষ করে আবার চলে আসবো, নাকি সেখানে যাওয়ার পর আসলে ডিসিশন হলো? ওখান থেকে চলে আসবো এটা জানতাম, বাট তখন ওই যে আমি আসলে কখনোই খুব বেশি সিরিয়াস না যে এটার পরে এটাই হবে। হ্যাঁ, যাচ্ছি, আসবো, কবে আসবো এটা বলতে পারছি না, এমন একটা অবস্থা ছিল। তবে খুব মজার একটা জিনিস ছিল যে আমার হচ্ছে যখন আমি এলএলএম এ ভর্তি হলাম, মাইকেল জ্যাকসন কবে মারা গেলেন আমার ঠিক সনটা মনে নাই, আই থিঙ্ক 9 বা 8 এই ধরনের একটা সময় হবে। হ্যাঁ, তখন এটা কিন্তু সবাইকে খুব ইমোশনালি মানে খুব টাচ করেছে। আব্বা ফোন দিল, বাবা কে কখন মরে যায়, তাড়াতাড়ি দেশে আসো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তখন মনে হলো যে না, আচ্ছা পড়াটা শেষ করি। আর তারপরে আমার মেয়ে হলো ওখানে, তো স্বাভাবিক নানা নানি, আমার মা 3 মাস ওখানেই ছিলেন, তো সবারই একটা আগ্রহ ছিল যে কবে ফিরবো। তো যার কারণে আমারও মনে হয়েছে যে না, খুব বেশি দিন আসলে ওখানে থাকতে বললাম না, আপনি যখন মুক্ত পরিবেশে বড় হন, তখন ওই পরিবেশের সাথে পুরোপুরি ভিন্ন দেশে খুব একটা ভালো লাগে না। আচ্ছা, তো ফিরে আসলেন বাংলাদেশে, ততদিনে কি প্র্যাকটিস শুরু হলো বাংলাদেশে এসে? আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যখন বাইরে যাই, তখন আমরা জানি যে এলএলবি শেষ করার পরে আপনার কিন্তু বার কাউন্সিল একটা পরীক্ষা দিতে হয়। ওই আপনি পারমিশন না পেলে কিন্তু কোর্টে প্র্যাকটিস করতে পারেন। সো প্রথমে তো আপনি হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের জন্য ইয়ে করেন, আপনি অনুমতিটা পান। তো আমি পরীক্ষাটা না দিয়েছি, কাউকে ভয় বলিনি যে আমার রেজাল্টটা চেক করো। আচ্ছা, পরীক্ষা দিয়ে তো চলে গেলাম, তো রেজাল্ট কি হলো আমি নিজেও জানি না। হ্যাঁ, কাউকে বলিও না যে একটু চেক করো। তারপরে যেটা হলো, দেশে ফিরলাম, ফিরে নিজে নিজে চুপি চুপি যে বোঝার চেষ্টা করলাম যে আসলে রেজাল্টটা কি ছিল। কারণ আমাদের যেটা হয়, আপনি লিখিত পরীক্ষা দেওয়ার পরে আপনার 3 বছর সুযোগ থাকে ভাইভা অ্যাপিয়ার করার জন্য। হ্যাঁ, 3 বছর যদি শেষ হয়ে যায়, তখন আপনাকে আবার নতুন করে আসলে এই লিখিত পরীক্ষাটা দিতে হয়। তো আমি দেখলাম যে ওইটাই আমার লাস্ট চান্স, 2 বছর অলরেডি শেষ। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে ভাইভাটা দিলাম, তারপর ওখানে পারমিশনটা হয়ে গেল। আচ্ছা, তারপরে দেশে এসে কিভাবে কি চিন্তা থেকে কি কাজ শুরু করলেন? আচ্ছা, যেটা হয়, কোর্ট প্র্যাকটিস ছিল, কিন্তু আমার বাচ্চা তখন ছোট, আমার বাচ্চার বয়স তখন 3 মাস। হ্যাঁ, এবং কোর্ট প্র্যাকটিসটা আসলে
অনেক বেশি কষ্টের, যদিও মানুষ দেখলে হঠাৎ করে বলছে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার মামলাটা হিয়ারিং হয়, ধরেন হিয়ারিং টাইমটা আপনার 10:30 থেকে শুরু হয়, এটা বিভিন্ন সময়ে হয়, আপনি 4টা-5টা পর্যন্ত কিন্তু কোর্টে থাকেন। তারপরে যে কিন্তু আপনার মামলার প্রিপারেশনের বিষয় আছে। সো এইটা আসলে একটা লম্বা সময়ের এনগেজমেন্ট। তো সে সময় মনে হলো যে না, আমার মেয়েটি যেহেতু ছোট এখনো, ওর আমাকে প্রয়োজন আছে, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এই সময়টাতে আমি কি করতে পারি। হ্যাঁ, তো তখন যেটা হলো, বিভিন্ন জায়গায় আসলে আমি আমার সিভিটা ড্রপ করতাম, যে কথা বলতাম, আমার আমি এক্সপ্লোর করার খুব ইচ্ছে ছিল। সো বাবাকে বলিনি যে কোথাও আমাকে সাজেস্ট করো, সেটা কখনো বলা হয়নি, নিজেই নিজের মতো করে চেষ্টা করেছি। পরে একটা সময় হচ্ছে ব্যাক ইন্টারন্যাশনাল, যেটা ওরা হচ্ছে আসলে আপনার ইউকের হচ্ছে এলএলবি এবং এলএলএম নিয়ে ডিগ্রিটা নিয়ে কাজ করে। তো তখন ওরা বললেন যে ঠিক আছে, এক কাজ করো, তুমি ইন্টারেস্টেড থাকলে তুমি আমাদের এখানে নতুন একটা জায়গায় আপনার কাজ শুরু হলো। যে আপনি ব্রিটিশ কাউন্সিলেও কাজ করেছেন, সেটা দেশের বাইরে যাবার আগের ঘটনা একটু জানতে চাই। রাগ করে জব ছেড়ে দিয়েছেন? আসলে যেটা হলো, ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র অনার্সটা ধরেন শেষ হয়েছে, তো তখন হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে হঠাৎ করে ওনারা একটা সার্কুলার দিলেন যে যারা ফ্রেশার আছেন তাদের এখানে একটা ইন্টার্নশিপ সুযোগ আছে। হ্যাঁ, তবে এখানে একটা মজার জিনিস হচ্ছে, এইটা আমি জানতাম না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, উনিও বেশ সচেতন ছিলেন আসলে। তো আমাকে বললো এরকম এরকম হচ্ছে অ্যাপ্লাই করবো কিনা। তো বললাম আচ্ছা ঠিক আছে, অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করলাম, পরীক্ষা দিলাম, তারপরে মানে যখন তারা কল করলেন ইন্টারভিউ পরে, তখন কিন্তু খুব মজা লেগেছে। ব্রিটিশ কাউন্সিলে চাকরি করবো, প্রথম চাকরি, একটা কঠিন বিষয়। হ্যাঁ, কিন্তু আমি তো আবার একটু স্বাধীন চেতা মানুষ, মানে খুব বেশি রেস্ট্রিকশন তো আমার মাথায় আসলে খুব বেশি সেট হয় না। তো প্রথম 1 মাস গেল, ওখানে একটা ইয়ে ছিল যে আপনার ঠিক 9টায় রিপোর্টিং টাইম। তো আমি কিন্তু সবসময় ঠিক 9টায় মানে ওখানে যেয়ে পৌঁছাতাম। একদিন ওরা বলছে আচ্ছা এরকম তুমি ঠিক 9টার মধ্যে কেমনে পৌঁছাও, আগেও হয় না পরেও হয় না। আমার তো মেজাজ গরম হয়ে গেছে, তোমার দরকার হচ্ছে আমার 9টা রিপোর্টিং টাইম, আমি 9টা থাকলেই হলো, তোমার তো এত কোয়েশ্চেনের দরকার নেই। এরপরে হচ্ছে যে বিভিন্ন বিষয়, যেহেতু আমরা আসলে তখনও ছোট, আর কর্মপরিবেশ বলতে আসলে তখন তো কিছুই জানি না। হ্যাঁ, সেরকম অনেক বিষয়ে যদি একটু বকাঝকা করতো, তখন মেজাজটা অনেক গরম হতো। হ্যাঁ, আর একসাথে দুটো গ্রাজুয়েশন তো বুঝেন, তখন তো অনেক কিছু মনে হয়েছে। তো একদিন এরকম আমার যিনি সুপারভাইজার ছিলেন, ওনার নামটা বলছি না, হ্যাঁ, তো উনি এরকম রাগ করে একটু বকাই দিয়েছেন। আমি বলছি যে আমি তো আসলে এখানে জব করবো না। উনি একটু সারপ্রাইজড হয়ে গেছেন, কারণ এই সুযোগটার জন্য আসলে অনেকেই পরীক্ষা দিয়েছে। বলছে যে তাহলে তুমি রেজিগনেশন লেটার দাও। আমি যখন ওনার দিকে তাকিয়ে ঠাস করে যে সাথে সাথে বসে পড়লাম, সাথে সাথে বসে একটা রেজিগনেশন লেটার লিখে ফেললাম। ঠিক 15 মিনিটের মাথায় আমি ওনার এটা নিয়ে হাজির। উনি না চিন্তাই করতে পারছেন না যে আমি কি করছি। হ্যাঁ, উনি অবাক হয়ে আমার দিকে তাকায় বলছে, তুমি কি জানো এই সুযোগটার জন্য কতজন পরীক্ষা দিয়েছে? মেজাজটা অনেক গরম হয়েছে, বলতে ইচ্ছে হচ্ছে আপনি তো আমাকে মানে এমন না যে আপনি আমাকে দয়া করে সুযোগটা দিয়েছেন, আমি এলিজিবল ছিলাম দেখে আপনি আমাকে সুযোগ দিয়েছেন। তারপরে কিছু বললেন, বললাম যে না আমি আসলে এখানে কাজ করব না, সাথে সাথে ওটা দিয়ে চলে এসেছি। আচ্ছা, আসলে আপনি নিজের যোগ্যতার কারণে বিভিন্ন জায়গায় জব করেছেন, যেটা আমরা শুনছিলাম যে আপনি ব্যাক ইন্টারন্যাশনালেও কাজ শুরু করলেন। সেই জায়গাতে আবার ফিরে আসি, কর্মপরিবেশটা কেমন ছিল? ব্যাকে আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল সত্যিকার অর্থে। হ্যাঁ, এবং ওখানকার কলিগ যারা ছিলেন, আমার হেড যিনি ছিলেন, খুবই মজার কর্মপরিবেশ ছিল। এটার আরেকটা কারণ ছিল যে ওনাদের যে এইমটা ছিল সেটা হচ্ছে যে অল্টারনেটিভ মেথডে এডুকেশন। হ্যাঁ, যেহেতু আমার নিজেরও বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে ভালো লাগে, এবং ওনাদের এক্সাম স্টাইল থেকে শুরু করে মেথড থেকে শুরু করে সব কিছু ডিফারেন্ট ছিল। সো ওখানে কর্মপরিবেশটা আসলে খুবই ভালো ছিল, এবং কলিগদের সাথে আমরা অনেক ঘুরে বেড়াতাম। হ্যাঁ, এবং তখন হচ্ছে যে আমরা খুব এক্সপ্লোর করতাম কোথায় কি খাবার আছে। আচ্ছা, আমাদের যেটা হতো যে আমরা তো জানি যে বেতন কবে দিবে, আমরা না তার 1 সপ্তাহ আগে থেকে খুঁজতাম কোন রেস্টুরেন্টটাতে আমরা যাবো। ওই সময়টা আসলে আমি খুবই এনজয় করে কাজ করেছি সত্যিকার, এবং কলিগরাও খুব সাপোর্টিভ ছিল। যেহেতু আমার সেকেন্ড প্রেগনেন্সির সময় আমি আসলে ওখানে কাজটা করেছি, সো ওই সময় যেহেতু বিভিন্ন সময় খারাপ লাগতো, ওরা অনেক সাপোর্ট দিত। সো আমি সবসময় বলি যে আমার কর্মজীবনের বেস্ট টাইমটা ওখানে ছিল। কতদিন কাজ করলেন ব্যাক ইন্টারন্যাশনাল? ওখানে প্রায় 8 বছরের মতো, যেহেতু আমি ফুল টাইম পরে আর ছিলাম না, বাট পার্ট টাইম মিলে আমি 8 বছর ছিলাম। আচ্ছা, শুরুতে ফুল টাইম ছিলেন? শুরুতে 1 বছরের মতো ফুল টাইম ছিল, কারণ আপনি যখন কোর্টে প্র্যাকটিস শুরু করেন তখন কিন্তু কোথাও আপনি এভাবে ফুল টাইম জব করতে পারেন না।
এথিক্যাল আচ্ছা। ব্যারিয়ার। পাশাপাশি আপনি আইন সেবা তো মানে আইন সেবা নিয়ে তো আপনি কাজ করছিলেন নাকি? আইন সেবা শুরু করেছি আসলে কোর্ট প্র্যাকটিস বন্ধ বা আমাকে একটা ব্রেক নিতে হয়েছে সেই একটা কষ্ট থেকে। আচ্ছা, সেটা কেমন? আচ্ছা, যেটা হয় আপনি মানে আমি যখন 2019-এর দিকে, সো আমি কোর্টেও প্র্যাকটিস করছি, লেকচার হিসেবে কাজ করছি, সো অনেকটাই বলা যায় যে ক্যারিয়ারের খুব একটা পিক টাইমে কিন্তু। হ্যাঁ, এবং কোর্টেও তখন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা নিয়েও কাজ করেছি। হ্যাঁ, হাসান আরিফ স্যারের সাথে কাজ করেছি, আর আমার সিনিয়র ছিলেন বা এখনও আছেন জয়নুল আবেদিন স্যার। তো ওই সময় কোর্ট প্র্যাকটিসটা যে বন্ধ করেছি বাচ্চাদের জন্য করেছি, কিন্তু মনটা কিন্তু অনেক খারাপ, কারণ আশেপাশে কলিগকে দেখতে পাচ্ছি বা ফ্রেন্ডসদেরকে দেখতে পাচ্ছি যে ওরা কোর্টে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো তখন মনটা অনেক খারাপ লাগতো। কিন্তু আপনি থেমে থাকেননি, আপনি আপনার মতো করে কাজ করে গেছেন এবং সেখানে সফল হয়েছেন। হ্যাঁ, ঠিক সেই জায়গাতেই যাচ্ছি মনে হয় আমরা, না? হ্যাঁ, এবং একটা মজার কথা বলে আমার মাথায় না ঘুরতো যে বাচ্চা বড় হবে, ঠিক আছে, 4-5 বছর পরে আমি জানি যে আমি আবার চলে যেতে পারবো, যেহেতু আমার ফ্যামিলিতে সাপোর্ট আছে, কিন্তু মনে হচ্ছিল এখন আমি আবার জুনিয়র হয়ে কোর্ট সেই ফাইল নিয়ে সিনিয়রের পেছনে ঘুরবো, এইটা আমি ব্রেনে নিতেই পারছিলাম না, যে আমার তো আসলে চলে এসেছিল ওই জায়গাটা ওভারকাম করার। এখন আমি আবার যে নতুন যারা গ্র্যাজুয়েট হবে, হ্যাঁ, তাদের সাথে সাথে ফাইল নিয়ে নিয়ে ঘুরবো, এটা আমার ব্রেনে খুব কষ্ট লাগছিল যে না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ওয়ান। আমি চাচ্ছি আমি যখন ফেরত যাব তখন আমি আরো কোয়ালিফাইড হয়ে আসলে ফেরত যাব। সো ওইটা মাথায় ছিল। দারুণ। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে নিজে লেখালেখি থেকে, পেজ থেকে শুরু হলো আপনার কাজগুলো। একটু শুনি যে পেজ করার চিন্তাটা কিভাবে আসলো, বা এই বিষয় নিয়ে পেজ করার চিন্তা, কারণ আশেপাশে মানুষ অন্যান্য অনেক বিষয় নিয়ে, এন্টারটেইনমেন্ট নিয়ে অনেক কিছুই করছিল ওই সময়, কিন্তু আইন নিয়ে কেউ করছিল না। আপনার এই ইনোভেটিভ আইডিয়াটা কিভাবে আসলো? আচ্ছা, যেটা হলো, যেটা বলবো যে আমার কিন্তু বিভিন্ন জিনিস জানতে অনেক ভালো লাগে, তো এবং আমার মেশিনের প্রতি একটা দুর্বলতা আছে। হ্যাঁ, যেমন আমি যখন পড়া শেষ করে দেশে আসি, আমি কিন্তু একটা ল্যাপটপ আর একটা ক্যামেরা নিয়ে এসেছি। আমার কিন্তু অন্য কোনো জিনিস নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। ও আরেকটা ছিল ইলেকট্রিক ডিকশনারি, এটা আমার খুব মজা লাগতো। তো ওখান থেকে আমার মেশিন নিয়ে জানতে যেহেতু ইচ্ছে হতো, তো আমি দেখছি যে না, মানুষ আসলে অনলাইনে অনেক কিছুই করছে। এবং এরপরে যেটা হলো, কোভিডের সময়ে কিন্তু মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে টাইম দেওয়া শুরু করলো। ইভেন আমাদের ই কমার্স সেক্টরটাও, বিশেষ করে কমার্স সেক্টর সেটা কিন্তু তখন বুম করলো। তো তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি কি টেকনোলজিটাকে যদি ইউজ করি, এই ক্ষেত্রে আসলে আমি যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের লিগ্যাল সেক্টরে কাজ করার সুযোগটা অনেক বেশি তৈরি হবে, এবং বিশেষ করে নারীদের জন্য। সত্যিকার অর্থেই আমি দেখেছি যে এটা শুধু আমার ক্ষেত্রে না, আমাদের আরো অনেক নারীদেরই দেখা যাচ্ছে যে কারোর বাচ্চা, কারো দেখা যাচ্ছে যে বয়স্ক বাবা মা, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো ইস্যুর কারণে ওনারা দেখা যাচ্ছে যে আইদার প্র্যাকটিসে যাচ্ছেন না অথবা প্র্যাকটিসে ছেড়ে দিয়েছেন। তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমি 5 বছর পরে ফেরত যেতে পারবো, কিন্তু আমার মতো যারা আছেন তাদের মেধাটা তো আসলে কাজে লাগছে না। এবং আপনি যেটা বলছিলেন যে সবাই তো অনেক কিছু অন্য কিছু করছে, দেখুন, এটাকে আমি ছোট করে বলছি না, কিন্তু আমার মনে হয় যে কেউ চাইলে খাদ্য এবং পোশাক নিয়ে কিন্তু কাজ করতে পারে, রিগার্ডলেস অফ এনি কোয়ালিফিকেশন। কিন্তু একটা মানুষ চাইলেই কিন্তু আইন পেশায় সেবা দিতে পারবে না, তাই না? কিন্তু শুরুতেই তো আসলে আপনার যে ফেসবুক পেজ ছিল সেটা সেবা পর্যায়েও ছিল না। নিছক হয়তো বা আপনি আপনার মনের কথাগুলো বা যে বিষয়গুলো আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজের যারা আছে তারা জানুক, কিন্তু সেবা পর্যায়ে গেছে তো মনে হয় আরেকটু পরে। হ্যাঁ, এই গল্পটাই শুনতে চাই, কিভাবে সেবা পর্যায়ে গেল। আচ্ছা, যেটা বললাম যে আমার যেহেতু মনে হয়েছে যে কিছু একটা যদি করা যায় টেকনোলজি বেস, তাহলে কিন্তু আপনি মেধাটাকে কাজে লাগাবেন। এখন আপনি মেধাকে কিভাবে কাজে লাগাবেন সেটাও কিন্তু একটা বিষয়, তাই না? যে হঠাৎ করে আপনি চেনেন না কাউকে, হঠাৎ করে ফেসবুকে দেখে কিন্তু আপনি তার কাছ থেকে সার্ভিস নিতে চাইবেন না, এটা একটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, যেখানে আমরা জামা কাপড় কিনতে 14 বার চিন্তা করি, সেক্ষেত্রে লিগ্যাল সার্ভিস অনেক সেন্সিটিভ একটা ইস্যু। হ্যাঁ, তো তখন আমার কাছে মনে হলো, এবং আমি আরেকটা জিনিস যেটা দেখলাম যে আমাদের দেশে কিন্তু 49% কিন্তু নারী। হ্যাঁ, এবং নারীদের যেটা হয়, একটা ছেলে কিন্তু একটা লিগ্যাল প্রবলেমে পড়লে বা কোনো কিছু জানার প্রয়োজন হলে সে অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারে, কিন্তু একটা নারী কিন্তু কনফিউজ থাকে। প্রথম কথা হচ্ছে যে তার জীবনের গোপনীয় বিষয়গুলো সে আসলে বলবেন কিনা, কার সাথে বলবেন, কতটুকু বলবেন। তো এই যে তার আইন জানার যে জায়গাটা, এই জায়গাটাই আমি দেখলাম নাই। তো আমার কাছে মনে হলো যে আমরা একটা কাজ করি, যাদের মোটামুটি এতদিন অভিজ্ঞতা আছে, অ্যাটলিস্ট আমরা যদি মানুষকে সচেতন করার জায়গাটা শুরু করতে পারি, সেটাও কিন্তু একটা অনেক বড় সেবা। অবশ্যই।
সো ওখান থেকে মনে হলো যে না, আমরা এভাবেই কাজ শুরু করি। এবং এতে করে আমার যেটা মনে হয়েছিল, যদিও তখন অনেক নারী আসলে ধরে উঠতে পারেননি, হ্যাঁ, যে আমি দেখেছি যে যারা ড্রপ আউট হলেন সার্ভিস থেকে তারা অনেকেই বিভিন্ন জিনিসে কাজ করছেন, পোশাক এবং খাদ্য। তো আমি তাদেরকে একই কথাই বলেছি যে দেখো, এটা নিয়ে অনেকেই কাজ করছে, তার চাইতে কেউ যেহেতু চাইলেই আইন পেশায় আসতে পারছে না, তোমার ডিগ্রিটা আছে, তুমি টেকনোলজিকে কাজে লাগিয়ে মানুষকে সচেতন করার কাজটা করো। অ্যাটলিস্ট তুমি যে আসলে আইন পেশায় আছো সেটাও কিন্তু মানুষ জানতে পারলো, সেবাটা তুমি পরে দাও, কিন্তু তুমি কিন্তু পেশার সাথে যুক্ত থাকতে পারছো। তো প্রথম দিকে এটা আসলে কেউ বিশ্বাস করতে চায়নি যে টেকনোলজিতে নির্ভর করে ই কমার্স ইজ ফাইন, লিগ্যাল সেক্টর এটা ওনারা কেউ আসলে নিতে পারেননি। তো জার্নিটা আমাকে প্রথম দিকে একাই করতে হয়েছে। কিন্তু এরপরে যেটা বললেন যে সেবায় কিভাবে আসলাম, তাই না? তো তখন আবার হচ্ছে যেটা দেখলাম, আমি যেহেতু কয়েকটা সামাজিক যে গ্রুপগুলো আছে ফেসবুক ভিত্তিক, উদ্যোক্তাদের সাথে কাজ করতাম, ওখান থেকে আসলে আমি স্টার্টআপ সম্পর্কে জানতে পারি। আচ্ছা, হ্যাঁ, আগে আমার স্টার্টআপ সম্পর্কে জানা ছিল না। সেবায় একটু পরে আসি। এই যে আপনি কয়েকটা উদ্যোক্তার সঙ্গে আপনি অ্যাটাচ হলেন, মানে ততদিনে কি আসলে আপনি যাদেরকে টার্গেট করেছেন তাদেরকে আনতে পারছিলেন, এসেছিল? মানে সেই জায়গাটা নিয়ে একটু জানতে চাই, আপনার সাকসেসের জায়গাটা। না, ততদিনেও কেউ আসলে লিগ্যাল সেক্টরে আমাদের সাথে কাজ করবে সেই জায়গাটাতে আমি খুব বেশি, মানে কেউ আসতো, এক সপ্তাহ 2 সপ্তাহ কাজ করতো, তারপরে আবার মনে হতো যে খুব একটা কিছু না, আসলে অল্প। আচ্ছা, এটা সত্যি। মানে এই বিশ্বাস বা আস্থার জায়গাটা কখন তৈরি হলো? আচ্ছা, এখন যদি আসলে কিভাবে আমরা অন্যদেরকে যুক্ত করলাম সেই গল্পটাতে আসি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে স্টার্টআপের, সেখান থেকে আসলে শুরু। হ্যাঁ, সো ওখানেই দেখলাম যে আপনার এখন যে ফেসবুক ভিত্তিক একটা গ্রুপ আছে উই, ঠিক আছে, ওখানেই কিন্তু আসলে স্টার্টআপ নিয়ে ওনারা প্রথম দিকে চেষ্টা করেছিলেন কাজ করার। তো ওখানে ওনারা প্রায় 10-15 জনকে আসলে গ্রুমিং করানোর চেষ্টা করেছেন। তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি যে ফেসবুকে লেখালেখি করছি, তাহলে স্টার্টআপ আসলে আমি যেটা করতে চাচ্ছি এটা অ্যাকচুয়ালি স্টার্টআপ। হ্যাঁ, তখন প্রথম মনে হলো। তো তারপরে যেটা হলো, আমরা ওখানে রিপ্রেজেন্টেশন দিলাম, আমরা পিচিং করলাম। আচ্ছা, পিচিং করতে করতে যে তখন আমাদের ওখান থেকে একটা সেশন আসলে অ্যারেঞ্জ করা হলো ট্যাক্সের উপরে। আচ্ছা, হ্যাঁ, ট্যাক্স নিয়ে মানুষকে সচেতন করলেন। এটা মানে এটা কি আপনি এসএমই ফাউন্ডেশনের কথা বলছেন? না, সেটা অনেক পরে, এসএমই ফাউন্ডেশন তো আমরা অনেক পরে। আচ্ছা, তখন যেটা বললাম যে তখন কিন্তু কিছুটা পাগলও বলতো মানুষ, বিকজ আপনি স্টার্টআপ বলছেন, স্টার্টআপ অনেকে বলছেন না, টেকনোলজি নির্ভর হয়ে বলছেন যে লিগ্যাল সেক্টরে ডিসরাপশন করবেন, এটাও অনেকে বলছে না। আবার অনেকে ভাবে যে ও তো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস করে, একটু পাগলামির সমস্যা আছে। বাট লাকিলি যেটা বলছিলাম যে আমরা যখন ট্যাক্স নিয়ে সচেতনতা করতে গেলাম, তখন ওখানে আসলে অ্যাডভোকেট মুন দাস, যিনি আমাদের টিম মেম্বার, হ্যাঁ, আবারও স্টার্টআপ নিয়ে অনেক আগ্রহ ছিল, উনিও কিন্তু পড়াশোনা করতেন। তো উনি আমাদের ওই ফ্রি সেশনে জয়েন হয়েছিলেন। সো আমি আসলে যাদেরকে টার্গেট করে এনকারেজ করার চেষ্টা করেছি তাদের কাউকে পাইনি। হ্যাঁ, বরং ওই আমার ওখানেই উনি পার্টিসিপেন্ট ছিলেন, ওনার কাছে মনে হয়েছিল, উনি বললেন যে আপা, যেটাই হোক কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে কাজ করতে চাই, এই সেক্টরে যদি আমার কাজ করার সুযোগ থাকে। তো আমি হেসে বলেছিলাম, দেখেন আমার কিন্তু টাকা পয়সা দেওয়ার কোনো সুযোগ নাই, বিকজ আমি তো কিছু আর্নই করছি না, আপনাকে আমি দিব কি? উনি বললেন আপা কিছুই দিতে হবে না, চলো আমরা কাজ করি, সামনে যখন ভালো কিছু হবে তখন আমরা না হয় শেয়ার করে নেব। সো ওখান থেকে এই যে আস্থার জায়গাটা যেটা বললাম, হ্যাঁ, ওখানে কিন্তু একটা আস্থা তৈরি হলো যে একজন মানুষ বিশ্বাস করছেন যে এটা দিয়ে কিছু করা সম্ভব। সো ওখান থেকেই জার্নি একদিক থেকে শুরু। এবং আমরা আইনজীবীরা কিন্তু আইনের বই ছাড়া কিচ্ছু পড়ি না। তো যখন স্টার্টআপ নিয়ে পড়তে গেলাম, দেখলাম যে আপনার তো সব জানতে হবে, আপনার ফাইন্যান্স বুঝতে হবে, আপনার মার্কেটিং বুঝতে হবে, মানে যদি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে তখন কিন্তু আপনি টিম মেম্বার নিতে পারছেন। কিন্তু আমার এটা তো কেউ ঠিকমতো বিশ্বাসই করে না, এখানে টাকা দিবে কে, টিম মেম্বার কই পাবো? তো আমাকে যেটা করতে হয়েছে, প্রচুর কিন্তু আমার হচ্ছে এই ফিনান্স নিয়ে পড়তে হয়েছে, মার্কেটিং নিয়ে পড়তে হয়েছে, অর্থাৎ একটা ব্যবসা করার জন্য যা যা লাগে সবকিছু আমার নিজেকেই করতে হয়েছে, ওয়ান ম্যান আর্মির মতো করে শিখতে হয়েছে। হ্যাঁ, সো এই জায়গা থেকে যেহেতু আমাকে বিভিন্ন জায়গায় কিন্তু আমি হচ্ছে এটাকে কি বলে, ওরাও যে বিভিন্ন ট্রেনিং করতো, আমি ট্রেনিং নিতাম। ওখানে আসলে একজনের সাথে আমার পরিচয় হলো, উনি যেহেতু এই লিগ্যাল সেক্টরটা জানতেন, উনি তখন আমাকে সাজেস্ট করলেন যে এরকম উই কানেক্ট ইন্টারন্যাশনাল, ওরা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আর যেহেতু এটা টেক বেস কাজ হবে, হ্যাঁ, সবাই তো আসলে ভাবে বোঝে না, তুমি যেহেতু বোঝো, ওয়াই ডোন্ট ইউ অ্যাপ্লাই? তো তখন আমি ওখানে অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, তো অ্যাপ্লাই করার পরে ওনারা ইন্টারভিউ নিলেন, এবং যেহেতু আমি অলরেডি আইন সেবায় কাজ করছি, সো তখন ওনারা আসলে বললেন যে ঠিক আছে, তুমি আমাদের সাথে কাজ করো। তো ওখান থেকে আসলে এই লিগ্যাল ফ্রিল্যান্সিং, মানে যেটা বললাম যে আসলে আমাদের দেশে সুযোগ অনেক আছে, কিন্তু যেহেতু আমরা জানি না, হ্যাঁ,
সে তো সুযোগগুলো নিতে পারি না, এই যে অনেকে বিশ্বাসই করেনি। কিন্তু আমি টেকনোলজি নির্ভর হয়ে কাজ করেছি দেখে কিন্তু এখন আমি ধরেন আমার নিজের বেডরুম থেকে বলা যাচ্ছে যে আমি আমেরিকান একটা কোম্পানির সাথে কাজ করছি লিগ্যাল সেক্টরে। এটা কি আপনি যখন ওয়েবসাইট তৈরি করলেন আইন সেবার বিস্তারে, সেটার জন্য এই ফ্রিল্যান্সিংটা আপনার কেমন কাজে দিয়েছিল? ভীষণভাবে কাজে দিয়েছে, কারণ কেউ তো আমাকে 1 টাকা দিবে না। হ্যাঁ, সো ওখান থেকে আমার যে টাকাটা আসতো সেটা দিয়ে কিন্তু আমি আসলে চিন্তা করলাম যে না, এবার তাহলে একটা ওয়েবসাইট বানাই। আচ্ছা, এইটা আমাকে আসলে আমার পুরো স্টার্টআপটা টিকে থাকার পেছনে আমার এই লিগ্যাল ফ্রিল্যান্সিং অনেক কাজে দিয়েছে। প্রত্যেকটি বিষয়েরই আসলে একটা মৌলিক উপজীব্য থাকে। এই ক্ষেত্রে আপনার মৌলিক উপজীব্য কি ছিল বা মেইন ফোকাসটা কি ছিল স্টার্টআপের পিছনে বা আইন সেবা বিস্তারে যে অ্যাপটা তৈরি করলেন সেটার জন্য? আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার যদি ওয়েবসাইটটা না থাকে, স্টার্টআপের আরেকটা জিনিস কিন্তু হচ্ছে যে আপনার এটা একটা ম্যাস পিপলের কাছে যেতে হবে। হ্যাঁ, আপনি ট্রেডিশনাল সার্ভিস তো ট্রেডিশনালও আছে, দেন হোয়াই ইটস স্টার্টআপ। তো আমরা দেখলাম যে না, স্টার্টআপ মানে হচ্ছে যে আপনাকে প্রযুক্তি নির্ভর হতে হবে এবং এটা মাস পিপলের কাছে যেতে হবে। অল্প কিছু মানুষকে নিয়ে যদি আপনি কাজ করেন দেন ইটস নট আ স্টার্টআপ। তো তখন আমার কাছে মনে হলো যে তাহলে তো আর ওয়েবসাইট ছাড়া অল্টারনেটিভ নাই, আমরা অ্যাপে যাইনি। কারণ দেখবেন আপনি মোবাইলে কিছুদিন পর পরই অ্যাপ ডাউনলোড করেন, তারপর সেটাকে ডিলিট করে দেন, আপনি কিন্তু প্রতিদিন আইন নিয়ে পড়বেন না। তখন আমার কাছে মনে হলো যে এইটা এই মুহূর্তে ইনভেস্ট করাটা বৃথা হবে, লেটস নট গো ফর অ্যাপ, আমরা ওয়েবসাইটের দিকে যাই। আচ্ছা, সো তখনই আমরা ওয়েবসাইটে গেলাম। আমরা একটু কোর্সগুলো নিয়ে জানতে চাই। আপনার বেশ কিছু ফ্রি এবং পেইড কোর্স রয়েছে, সেগুলো আসলে কি কি এবং মানুষের জন্য সেটা সেবার ক্ষেত্রে আসলে আইনি সেবার ক্ষেত্রে আসলে কতটুকু সহযোগী হচ্ছে? আচ্ছা, এখানে দুটো গল্প প্রথমে বলি। হ্যাঁ, সো আমাদেরই একজন ফ্রেন্ড, উনি হঠাৎ করে একদিন আমাকে ফোন দিল। হ্যাঁ, ফোন দিয়ে বললেন যে আপা, উনি হচ্ছে অ্যাকচুয়ালি আইটি সার্ভিস, আমার একটা সার্ভিস দিতে যে মামলা হয়েছে, পুলিশ তো আমাকে অনেক ধমক দিয়েছে। হ্যাঁ, এখন আমি কি করব? ইটস ভেরি সিরিয়াস ম্যাটার। আমি বললাম যে তুমি কি সার্ভিস দিয়েছিল? বললো এরকম আইটি সেক্টরের একটা সার্ভিস, সো ওনার এটা পছন্দ হয়নি, উনি ক্রিমিনাল মামলা করে দিয়েছে। আচ্ছা, মানে ভাই শুনো, বাংলাদেশে খুন হলেও মানুষের বিচার হতে অনেক সময় লাগে, এন্ড ইউ হ্যাভ নট ডান এনিথিং রং। তোমার এইটা হলে বড় জোর যেটা হবে সেটা হচ্ছে তুমি তার কাছ থেকে যে টাকাটা নিয়েছো, যদি সে মনে করে যে সার্ভিসটা আসলে সে যেভাবে চেয়েছে সেভাবে হয়নি, তুমি তাকে টাকা ফেরত দিতে হবে। গো অ্যান্ড ফাইট ফর ইট। তুমি পুলিশকেও ভয় পেও না, কাউকে ভয় পেও না। তো এইটা যখন সে জানলো যে একটা মামলায় আসলে কনসিকুয়েন্স কি হতে পারে, তার কি কি হতে পারে, তখন কিন্তু সে ফাইট করার সাহসটা পেল। এবং তারপরে দেখা গেছে হাইকোর্টে কিন্তু ওনার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু স্টে করে দিয়েছে। তো এই যে আইন জানার কারণে কিন্তু উনি ফাইটটা করতে পেরেছে। সো আমরা এই জায়গাটা দিয়েছে আসতে চেয়েছি। ইভেন আমরা যে প্রতিযোগিতাতে ছিলাম ওখানে কিন্তু একজন উদ্যোক্তা বলেছিলেন, ওনার যেহেতু হোস্টেল বিজনেস ছিল, প্রপার চুক্তিটা না থাকার কারণে উনি ভীষণভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো এই যে ওনার যদি আইনটা জানা থাকতো যে কিভাবে উনি চুক্তিটি করবেন, কি থাকলে ওনার প্রোটেকশন হবে, তাহলে কিন্তু উনি ক্ষতির সম্মুখীন হতেন না। সো সার্ভিস তো আছেই, কিন্তু লিগ্যাল নলেজ স্প্রেড করার যে প্রয়োজনীয়তা, এটা অনেকে সেভাবে অনুধাবন করে না, কিন্তু এটা সবচেয়ে বেশি দরকার। সো এইভাবে আমাদের কাছে কিন্তু মনে হয় যে এটি খুবই প্রয়োজনীয় যে একটি আইনি জ্ঞান নিশ্চিত করা। আচ্ছা, এই কারণেই কি পেইড কোর্সগুলো করাচ্ছিলেন? আচ্ছা, পেইড কোর্সেরও আরো কিছু গল্প আছে। যেমন ধরেন, আমি যখন বললাম যে আমি উই কানেক্ট ইন্টারন্যাশনালে কাজ করছি, আমরা যারা কোর্ট প্র্যাকটিস করি তাদের প্র্যাকটিস কিন্তু এক ধরনের, আর যখন আপনি কর্পোরেট সেক্টরে কাজ করতে যান সেটা কিন্তু পুরো ভিন্ন জগৎ। হ্যাঁ, তো যেহেতু ইতিমধ্যে আমার আরেকজন টিম মেম্বার যিনি উনি কর্পোরেট সেক্টরে কাজ করতেন, উনি আমাকে কাজ শিখিয়েছেন। আচ্ছা, আমি যদি কাজটা না শিখতাম আমি কিন্তু এই যে গেটওয়ে এটা কিন্তু নিতে পারতাম। হ্যাঁ, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমরা যদি প্রফেশনাল ডেভেলপমেন্টে কাজ করি তখন কিন্তু অনেকেই এই জায়গাটাতে কাজ করার সুযোগ পাবে, কারণ সবসময় তো আপনি সিনিয়র পাচ্ছেন না, কাজ জানছেন না, তার কারণে করতে পারছেন না। এবং আমরা জানি যে টেক সেক্টরটা কিন্তু এখন পুরোপুরি ডিজিটালাইজ, সো আপনি ঘরে বসে কিন্তু নিজের ফাইলও রেডি করতে পারছেন, অন্যকেও অ্যাসিস্ট করতে পারছেন। তো প্রফেশনাল কোর্সগুলো এবং পেইড কোর্সগুলো, কারণ যখন আপনি প্রফেশনালি কাউকে ডেভেলপ করতে চান ওই জায়গাটাতে আসলে ফ্রি কাজ করা যায় না, কারণ ওখানে হচ্ছে লম্বা সময় ধরে কিন্তু আপনার কোর্স হয়। আমাদের 2 মাসেরও কোর্স আছে। ফ্রি কোর্সটা কিন্তু আমরা রেকর্ড করছি, রেকর্ড করে ছেড়ে দিচ্ছি, ওটা তো আমাদের কস্ট আছে, বাট ওটা কিন্তু অনেক কম কস্ট। হ্যাঁ, কিন্তু যখনই আপনি প্রফেশনাল ডেভেলপমেন্টে যাচ্ছেন তখন তো আপনার হিউজ ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, এবং একই সাথে আরো ডিটেইলে জানানোর যে বিষয়টা সেটা থাকে, খুব স্কিলড মানুষকে এখানে আনতে হচ্ছে। সো সেখান থেকে আমাদের আসলে এই পেইড কোর্সগুলো ইন্ট্রোডিউস করা, যে আমি যে মানুষের জন্য আপনার ফ্রি কোর্সগুলো নিয়ে জানবো, বেশ কিছু
ফ্রি কোর্স রয়েছে 7 থেকে 8টি, এবং আপনারা বলছিলেন যে রেকর্ড করে ছেড়ে দিচ্ছেন। এটা আর কি আসলে কোনো কনভারসেশনের প্রয়োজন নেই, মানে ওটা শুনলেই হয়ে যাচ্ছে, বিষয়টা কি এমন সাধারণ মানুষের জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে হ্যাঁ, শুনলে আপনি সেখান থেকে শিখতে পারবেন, তবে আপনি শুনছেন কিনা বা আপনি জানছেন কিনা এটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা এখানে একটা কাজ করেছি, আমরা বলেছি যে তুমি ফ্রি কোর্সের সাথে একটা সার্টিফিকেট পাবা, বাট এমন না যে তুমি কোর্সে এনরোল হলে সার্টিফিকেট পাবা, তোমাকে একটা এমসিকিউ দিতে হবে, হ্যাঁ, যেখানে 10টা প্রশ্ন আছে, সেখানের মধ্যে যদি অ্যাটলিস্ট সে 7 পায় তখনই আমরা তাকে সার্টিফিকেট দিচ্ছি। তার মানে হচ্ছে যে সে অ্যাটলিস্ট এইটা শুনে বা এটা নিয়ে রিসার্চ করে বেসিকটা কিন্তু শিখেছে, তা না হলে তো সে 7 পাবে না। সো এই যে মানুষকে শুধু কেবল এই কোর্সটা দিয়ে দেয়া না, তাকে এনকারেজ করা যে সে এখানে শিখবে, হ্যাঁ, এবং সার্টিফিকেটটা পেয়েও তারা খুব খুশি হয়। সো এইভাবে আসলে আমরা এটাকে কাজ করছি। সো ইভেন শেখার পরে আমরা একটা গ্রুপ খুলে দিয়েছি যে এখানে তাদের যদি আরো কিছু জানার প্রয়োজন থাকে ওনারা আমাদেরকে জিজ্ঞেস করে। এটা কি যে কেউ কোর্সে অংশগ্রহণ করতে পারে? যে কেউ, কোনো বয়স সীমা বা কোনো শিক্ষাগত বয়স সীমা নেই, যোগ্যতা? কোনো পেশাগত যোগ্যতার কিছু নেই, কারণ দেখেন লিগ্যাল নিড কিন্তু এগুলো বেছে হয় না, লিগ্যাল নিড তো যে কারোর আছে, তাই না? সো সেই দিক থেকে চিন্তা করি কিন্তু এটা করা, সো যে কেউ সহজে বুঝতে পারবে। ভবিষ্যৎ পরিকল্পনাগুলো একটু শুনি ছোট্ট করে। আচ্ছা, প্রথম ভবিষ্যৎ পরিকল্পনা এই মুহূর্তে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে মানুষের প্রাথমিক আইনি জ্ঞান সুনিশ্চিত করা। কারণ আমাদের দেখেন প্রাথমিক শিক্ষা কিন্তু আছে, রাইট? বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এখন দেখছি আমাদের ফ্রি প্রাইমারি স্কুল আছে, আমাদের ইভেন ডিজিটাল লিটারেসি নিয়ে বেশ ভালো কাজ হচ্ছে, হ্যাঁ, ইভেন ফাইন্যান্স নিয়েও কাজ হচ্ছে, বাট লিগ্যাল সেক্টরে কিন্তু কোনো কাজ নেই। কিন্তু এইটা কিন্তু আপনি উদ্যোক্তা হন না হন, এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তো আমরা চাচ্ছি যে এই প্রাথমিক শিক্ষাটা, যে আইনের বিষয়ে প্রাথমিক শিক্ষাটা যেন সবাই পায়, এইটা নিশ্চিত করা আমাদের এখন প্রাথমিক লক্ষ্য। তার পাশাপাশি এই যে দেখেন আমরা বলছি যে আমরা 17 কোটি, তাই না? তার মধ্যে কিন্তু 18+ সম্ভবত প্রায় 9 কোটির উপরে। তো এই 9 কোটি মানুষকে সার্ভিস দেওয়ার মতো আমাদের প্রফেশনাল মানুষ তো নেই। এই জায়গাটাতে কারা কাজ করবে? সো এটাও আমাদের একটা লক্ষ্য যে শুধু আমরা প্রফেশনাল মানুষকে সার্ভিস দিব না, এই সেক্টরে যারা কাজ করতে চাচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা এবং মানুষও যেন আসলে একজন এক্সপার্টের কাছ থেকে প্রফেশনাল সার্ভিসটা পায় সেটা নিশ্চিত করা। বাহ, চমৎকার। একটু ছোট্ট করে জানবো যে মোটামুটি বাংলাদেশের মানুষ আপনাদের এই সার্ভিসগুলো থেকে আসলে বিভিন্ন রকম সেবা নিচ্ছে, আইনি সেবা বিশেষ করে, এবং তারা উপকৃত হচ্ছে। প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য কি আপনাদের কোনো উদ্যোগ বা আপনাদের এই সেবাগুলো কি তারা পাচ্ছে কিনা? পাচ্ছে। আচ্ছা, যেমন আমাদের হচ্ছে যে ট্যাক্সি সার্ভিসটা আছে, জি, হ্যাঁ, আমরা কিন্তু বেশ কিছু প্রবাসী ট্যাক্স ফাইল রিটার্ন জমা দিচ্ছি। সো ওনারাও যেহেতু এটা টেক বেস, সো সে যেখানেই থাকুক না কেন সে সার্ভিসটা নিতে পারে। একইভাবে কোর্সও কিন্তু তারা করে, তবে যাদের সাথে আমাদের টাইমিং এ একটু প্রবলেম হয়, হ্যাঁ, যেহেতু আমাদের কোর্সগুলো আমরা কিন্তু শুক্র এবং শনিবার করি, যেগুলো প্রফেশনাল কোর্স, যেহেতু ওনারাও বিভিন্ন মানুষ আসলে প্রফেশনে থাকেন, ওই 2 দিন ছাড়া কিন্তু তারা পারেন না, হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সন্ধ্যার পরে হয়। সো যাদের সাথে আসলে এই মুহূর্তে সময়ের সমস্যা, যেমন কেউ যদি আমেরিকা থাকে তার জন্য অনেক সময় এটা আসলে যেহেতু সকালবেলা হয়ে যাচ্ছে, সকাল 9টা, অনেক ক্ষেত্রে সে পারছে না। সো এই টাইম ব্যারিয়ার যদি না হয়, আমাদের অন্য কোনো প্রবলেম নেই, বাইরের মানুষজন আমাদের হচ্ছে আসলে এখান থেকে সেবাও নিচ্ছে, কোর্সও করছে। দারুণ। আজকে যেহেতু সেটে 2জন নারী আপনারা উপস্থিত আছেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে নারী আইনজীবীরা যে ঝরে পড়ছে, এটা আপনি কিভাবে মোকাবেলা করতে চান? এই কষ্ট থেকে আইন সেবা তৈরি করা। হ্যাঁ, আমার খুবই খারাপ লাগছে, আচ্ছা, হ্যাঁ, যে নারীদের মেধাগুলো আসলে কাজে লাগছে না, এবং লিগ্যাল সেক্টরটা এমন একটা সেক্টর যেটা কিন্তু বেসিক নিডের মতো। চিকিৎসাটা যেমন আমাদের বেসিক নিডে পড়ে যায়, বর্তমান অবস্থায় কিন্তু আপনার আইনি সহায়তাটা একটা বেসিক নিডের মতো হয়ে যাচ্ছে। একটা সহজ উদাহরণই যদি দিই, হ্যাঁ, যে অন্য কিছু বাদ দেন, আমাদের যখন বাবা মা মারা যাচ্ছে তখন প্রপার্টি রিলেটেড একটা ইস্যু আসতেছে, রাইট? সো এখানেই কিন্তু আপনার লিগ্যাল সার্ভিসটা একটা প্রয়োজন হয়ে যাচ্ছে, এবং সেটা নারীরও হচ্ছে পুরুষেরও হচ্ছে। তো এই দিক থেকে চিন্তা করে এটা কিন্তু আপনার একটা বেসিক নিডের মতো। ইভেন আমরা যেটাকে বলছি বিবাহ, সেখানেও আইনের বিষয় আছে। সো ইটস এ বেসিক নিড। সো এখানে আমি মনে করি যে যত বেশি নারীদের অংশগ্রহণ মানে করা যাবে, সুযোগ করা যাবে, ততই কিন্তু সুবিধা। কারণ আমাদের দেশের কিন্তু 49% হচ্ছে নারী। তো তারা যেহেতু স্বাচ্ছন্দ্য বোধের একটা বিষয় আছে, এখানে যত বেশি নারীদেরকে আনা যায় তত সুবিধা, কিন্তু নারীরা আসলে ঝরে যাচ্ছে। সো আমি মনে করি যে আমাকে দেখে যদি আরো একজন নারীও এনকারেজ ফিল করে যে না, আমি ঘরে থাকি, যেখানেই থাকি, আমি আসলে আইন পেশা নিজেকে যুক্ত রাখতে পারবো, আমার কাছে মনে হয় যে আমার কষ্টটা সার্থক। একদমই তাই, আইন পেশা এবং একই সঙ্গে
আইন বিষয়ে সাধারণ ধারণা আসলে আমাদের সবারই থাকা উচিত, এবং সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য এবং মানুষকে আসলে আইন বিষয়ে সচেতনতার যে সুযোগটা আছে সেটি জানানোর জন্য।